অর্থ পাচারের নথি প্রকাশে চাপের মুখে ক্ষমতাধর বিশ্ব নেতারা, কঠোর আইন ও তদন্ত কমিটি গঠনের তোড়জোড় ওবামা নওয়াজের। ভুল তথ্য এসেছে বলে দাবি অমিতাভের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনে দলীয় প্রাইমারিতে ক্রুজ ও স্যান্ডার্সের চমক, ট্রাম্পের কড়া সমালোচনা ওবামার। তুরস্ক ইইউ চুক্তির মধ্যে ইউরোপমুখী অভিবাসীর ঢল অব্যাহত, শরণার্থী ফেরত পাঠানো শুরুর একদিন পরই স্থগিত করল গ্রিস। এবং পরবর্তী সিরিয়ার শান্তি আলোচনায় কুর্দিদের অন্তর্ভুক্ত করার রুশ প্রস্তাবে পশ্চিমা বিশ্বের ভেটো, অগ্রগতির বিষয়ে আশাবাদী মস্কো। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। অর্থ পাচারের নথি প্রকাশে চাপের মুখে পড়েছেন বিশ্বের ক্ষমতাধর নেতারা। কর ফাঁকি রোধে আরও কঠোর আইন প্রণয়ন করতে মার্কিন সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তানের নিজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দাবি, তার নিজের নামে কোনো শেয়ার কিংবা দেশের বাইরে নিজস্ব কোনো তহবিল নেই। আর ভারতের তারকা অভিনেতা অমিতাভ বচ্চন দাবি করেছেন তার নামের অপব্যবহার করা হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হওয়ায় এখন উত্তাল বিশ্বের রাজনৈতিক অঙ্গন। পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য ফাঁসের পর চাপের মুখে পড়েছেন বিভিন্ন দেশের রাজনীতিক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির কর আইন আরও কঠোর করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। কর ফাঁকি রোধে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেয় আমি খুশি। তারপরও কংগ্রেসের আইন প্রণেতাদের আমি বলবো, অবৈধভাবে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের ঠেকাতে এই মুহূর্তে আরো কঠোর আইন করতে, কারণ মার্কিন অর্থনীতি ও ব্যবসার স্বার্থেই এটা করা উচিত বলে আমি মনে করি। অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের 2 ছেলে ও 1 মেয়ের বিরুদ্ধেও, তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নওয়াজ। খুব শীঘ্রই ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে একটি কমিটি গঠন করতে যাচ্ছি আমরা। তাদের তদন্তেই সবকিছু প্রমাণ হবে। আপনাদের নিশ্চিত করে বলতে পারি আমার ছেলেমেয়েরা নির্দোষ। সমস্ত আইন মেনেই তারা যুক্তরাজ্যে ব্যবসা করছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রয়াত বাবা ব্রিটেনে কর ফাঁকি দিয়ে 30 বছর ধরে বিদেশে অর্থ রেখেছিলেন। সম্প্রতি পানামা পেপারসে এমন তথ্য প্রকাশের পর মঙ্গলবার নিজের পরিবারের আর্থিক লেনদেনের ব্যাখ্যা দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে যে বেতন আমি পাই সে অর্থ থেকেই কিছু সঞ্চয় তৈরি হয়েছে এবং আমার নিজের নামে একটি বাড়ি রয়েছে। এর বাইরে কোনো ধরনের শেয়ার কিংবা বিদেশে নিজস্ব কোনো তহবিল নেই আমার। কর ফাঁকির কেলেঙ্কারিতে উঠে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 ঘনিষ্ঠজনের নামও। এ বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন পুতিন। এদিকে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম উঠে আসা প্রসঙ্গে বলিউডের খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চন বলেছেন, যেসব কোম্পানির পরিচালক হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে তিনি কখনোই সেগুলোর পরিচালক ছিলেন না। অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার নামও এই পেপারসে আছে, তবে সোমবার তার মিডিয়া পরামর্শক তা অস্বীকার করে বলেন ওই নথিগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি জার্মান সংবাদপত্রের হাতে মোসাক ফনসেকার গোপন দলিল আসার পর তারা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নামের একটি সংস্থার কাছে সেসব তথ্য দেয়। 1 বছরের অনুসন্ধানের মধ্য দিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে পানামা পেপারসের অর্থ কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডু ডেভিড গুনলকসন। মঙ্গলবার রাতে জনবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকারের ফাঁস হওয়া নথিতে জানা যায়, প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কোটি কোটি ডলারের কর ফাঁকি দিতে দেশের বাইরে এমন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন যেখানে অর্থ পাচার ও কর ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। গুনলকসন পদত্যাগ করায় কৃষিমন্ত্রী সিগুর্দুর ইনগে জোহানসন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে সোমবার তার পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী রেকিয়াভিকের রাস্তায় হাজার মানুষ বিক্ষোভ করেন। পদত্যাগের আগে গুনলকসন দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যাত হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে উইসকনসিনের প্রাইমারিতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন টেড ক্রুজ।
ওদিকে ডেমোক্রেটদের প্রাইমারিতে হিলারির বিপক্ষে জয় পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। এদিকে গর্ভপাত বিষয়ে ট্রাম্পের মন্তব্য নারীদের জন্য অসম্মানজনক বলে উল্লেখ করেছেন হিলারি। এরই মধ্যে মেক্সিকোর অবৈধ অভিবাসীদের কাছ থেকে সীমান্তে দেয়াল তৈরির অর্থ কেটে নেওয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন প্রশাসনের উচিত নিজেদের অর্থায়নে মেক্সিকোর অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো বন্ধ করা। শুধু তাই নয়, মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে যে দেয়াল নির্মাণের প্রস্তাব করা হচ্ছে তার জন্য এই অভিবাসীদের কাছ থেকে অর্থ কেটে রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যের কড়া সমালোচনা আসে মেক্সিকোর সিনেটরদের পক্ষ থেকে। সব ফালতু কথাবার্তা। ট্রাম্প প্রচারণা বাড়ানোর উদ্দেশ্যে এসব বলছেন। এগুলো কোনো যৌক্তিক প্রস্তাবনা হতে পারে না। মেক্সিকোর অভিবাসীদের রেমিটেন্স কেটে রাখার প্রস্তাব দিচ্ছেন ট্রাম্প, অথচ তিনি ভুলে যাচ্ছেন এগুলো তাদের ব্যক্তিগত অর্থ। ট্রাম্পের এ ধরনের উদ্ভট প্রস্তাবনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমরা ট্রাম্পের প্রস্তাব শুনেছি। মেক্সিকোর এই অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পর্শকাতর বিষয়। একজন নেতার পক্ষে এসব সিরিয়াস বিষয় নিয়ে যা তা বলা মানায় না। বিভিন্ন সময়ে নানা ধরনের উদ্ভট মন্তব্যের কারণে সমালোচিত ট্রাম্পের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে উইসকনসিনের প্রাইমারি নির্বাচন। মঙ্গলবারের এই প্রাইমারিতে দলীয় প্রতিদ্বন্দ্বী ক্রুজের কাছে পরাজিত হন তিনি। ট্রাম্পকে হারিয়ে ব্যাপক উচ্ছ্বসিত ক্রুজ। জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ট্রাম্পকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। আমরা জয়ী। এই বিজয়ের ধারা এখন অব্যাহত থাকবে। চূড়ান্ত লড়াইয়ে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জিতবো আমরাই। ট্রাম্পের নারী বিদ্বেষী মনোভাবের কারণে তিনি মার্কিন নারীদের সমর্থন হারাচ্ছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। গর্ভপাত বিষয়ে ট্রাম্প যে কথা বলেছেন তা তিনি বলতে পারেন না। এটা একেবারেই নারীদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বারবারই এ ধরনের সমালোচনা করে নারীদের অসম্মান করে আসছেন। এভাবে নারীদের সমর্থনও হারাচ্ছেন তিনি। অবশ্য মঙ্গলবারের নির্বাচনে জয় পাননি হিলারিও। নিকটতম ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। হিলারিকে হারিয়ে ব্যাপক উচ্ছ্বসিত বর্ষিয়ান এই নেতা। সাম্প্রতিক নির্বাচনী বিশ্লেষণও তার পক্ষেই। মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে স্যান্ডার্সকেই এগিয়ে রাখছেন তারা। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ফ্রান্সে শ্রম আইন সংস্কারে সরকারি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক 130। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। শরণার্থীদের ফেরত পাঠানো সংক্রান্ত তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন চুক্তির মধ্যেই গ্রিসে অভিবাসীর ঢল অব্যাহত রয়েছে। এ অবস্থায় চুক্তি অনুসারে শরণার্থী ফেরত পাঠানো শুরু করতে না করতেই মঙ্গলবার তা স্থগিত করে গ্রিস। এর মধ্যে শরণার্থী সংকট সমাধানে ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণ প্রক্রিয়ায় সংস্কার আনার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় কমিশন। ইউরোপে প্রবেশের চেষ্টায় জীবনের ঝুঁকিকে তোয়াক্কা না করে রাতের অন্ধকারেই ভূমধ্য সাগর পাড়ি জমাতে দ্বিধা করেনি প্রায় 200 শরণার্থীর এই দলটি। তুরস্ক থেকে গ্রিসে পৌঁছাতে নারী শিশুসহ মানব পাচারকারীদের নৌকায় চেপে বসেন তারা। কোনো অঘটনের আগেই বুধবার গ্রিসের লেসবোস উপদ্বীপে তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের সদস্যরা। উদ্ধারের পর তাদের মারিয়া মাইগ্রেন্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকে আটক আছে অন্তত 3000 শরণার্থী। এই শরণার্থী শিবির অবস্থান করেই ইউরোপে আশ্রয়ের আবেদন করতে হবে তাদের। আর সোমবার থেকে কার্যকর হওয়া ইউ আঙ্কারা চুক্তি অনুযায়ী তুরস্ক সীমান্ত দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা সিরিয় সহ অন্যান্য সব দেশের শরণার্থীকে ফেরত নেবার কথা আঙ্কারার। বিপরীতে সমান সংখ্যক নিবন্ধিত শরণার্থীকে আশ্রয় দেবে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই প্রক্রিয়ার বিরোধিতা করে বিক্ষোভ করে শরণার্থীরা। এমন উদ্যোগকে খামখেয়ালি উল্লেখ করে শরণার্থীদের আবর্জনার সঙ্গে তুলনা করা হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো। ইউরোপীয় ইউনিয়ন ও গ্রিস যা করছে তা বেআইনি। আমাদেরকে ক্যাম্পে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শরণার্থীদের সঙ্গে কথা বলার সুযোগও নেই। আমাদের প্রশ্ন হলো, তারা কি কিছু গোপন করতে চাচ্ছেন? প্রথম দফা 202 শরণার্থীকে তুরস্কে ফেরত পাঠানোর পর বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে বন্ধ রয়েছে এই কার্যক্রম। তবে গ্রিসে অবস্থান করা ইদোমিনি সহ সবকটি শরণার্থী শিবিরে চরম
অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তারা বলছে শরণার্থী ব্যবস্থাপনায় এই শিবিরগুলো আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে অবস্থান করছে। যুদ্ধের কারণে দেশ থেকে পালিয়ে এসে এখানে নতুন এক যুদ্ধক্ষেত্রে ভিন্ন এক লড়াইয়ে অবতীর্ণ হয়েছি আমরা। এমন অমানবিক জীবনের চেয়ে সম্মানজনক মৃত্যু অনেক ভালো। এদিকে দিনে দিনে তীব্রতর হওয়া শরণার্থী সংকট মোকাবেলায় রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন গ্রহণের মানদণ্ডে সংস্কার এনে ইউরোপের দেশগুলোর জন্য অভিন্ন এক নীতিমালা প্রণয়নের বিকল্প প্রস্তাবের কথা ভাবছে ইউরোপিয়ান কমিশন। জাহিদুর রহমান, সময় সংবাদ। সিরিয়া বিষয়ে পরবর্তী জেনেভার শান্তি আলোচনায় কুর্দিদের অংশগ্রহণের বিষয়ে রাশিয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্য রাষ্ট্রগুলো। তারপরেও আগামী 11 এপ্রিল শুরু হতে যাওয়া এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে মস্কো। এদিকে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শান্তি প্রক্রিয়ায় রাশিয়া গঠনমূলক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেনেভায় অনুষ্ঠেয় পরবর্তী দফার শান্তি সম্মেলনের বিষয়বস্তু নির্ধারণে মঙ্গলবার মস্কো সফররত জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান ডি মিস্টুরার সঙ্গে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ সময় শান্তি আলোচনায় সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকার এবং বিরোধী পক্ষের প্রতিনিধিদের সরাসরি আলোচনার বিষয়েও গুরুত্বারোপ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সিরিয়ার চলমান যুদ্ধবিরতি অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘের বিশেষ দূত। একই সঙ্গে সিরিয়ার বর্তমান পরিস্থিতির উন্নয়নে মানবিক সহায়তা আরো বাড়ানোরও তাগিদ দেন তিনি। এদিকে শান্তি আলোচনায় সিরীয় কুর্দিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে রাশিয়ার প্রস্তাবে ভেটো দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্য রাষ্ট্রগুলো। এর তীব্র সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। আলোচনায় সিরীয় কুর্দিদের অংশগ্রহণ ব্যতীত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের সকল চেষ্টা ব্যর্থ হবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অন্যদিকে সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংকট নিরসনের পাশাপাশি ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া গঠনমূলক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। রাশিয়া যদি গঠনমূলক ভূমিকা না রাখত তবে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করা সম্ভব হতো না। শুধু তাই নয়, তাদের অবদান ছাড়া আমরা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের সন্ধান পেতাম না। এমনকি সিরিয়ায় যুদ্ধবিরতি কিংবা জেনেভায় শান্তি আলোচনাও সম্ভব হতো না যদি না তারা এক্ষেত্রে গঠনমূলক ভূমিকা না রাখত। তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে জন কেরি রাশিয়ার ভূয়সী প্রশংসা করলেও সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে রুশ বিমান হামলার দাবি সঠিক নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিল। মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত 32 পৃষ্ঠার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। আইএসের কাছ থেকে সিরিয়ার সরকারি বাহিনীর সদস্যরা পালমিরা এবং আল কারিয়াতাইন শহর পুনরুদ্ধার করলেও এবার আইএসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তুরস্ক সীমান্তবর্তী আল রাই শহরের দিকে অগ্রসর হচ্ছে আসাদ বিরোধী বিদ্রোহীরাও। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত এক ছবিতে দেখা যায় দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আল জোর শহরের সামরিক বিমানবন্দরে সিরীয় সেনাদের সঙ্গে প্রচন্ড সংঘর্ষ হয় আইএস সদস্যদের। তবে এতে হতাহতের বিষয় নিশ্চিত করে কিছু জানানো হয়নি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পোয় দক্ষিণাঞ্চলে মিসাইলের সাহায্যে দেশটির সরকারি বাহিনীর একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্ট। বিমানটির পাইলটকেও জঙ্গিরা আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। এদিকে সিরীয় সেনাবাহিনীও যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনা স্বীকার করে বলেছে, আলেপ্পো প্রদেশের তালাত আল ইশ এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটিকে আঘাত করা হয়। পাইলটকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় তারা। এক মাসের বেশি সময় ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও জঙ্গি গোষ্ঠী আইএস ও আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে সরকারি বাহিনী ও রাশিয়া অভিযান চালাচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলে মসুল শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি গ্রাম আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে দেশটির যৌথ বাহিনী। বুধবার ইরাকি সেনাবাহিনীর বরাতে একথা জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। আল নাসর নামের গ্রামটি দখলের ফলে মসুল শহরের আরও কাছাকাছি পৌঁছেছে সেনাবাহিনী। ইরাকি বাহিনীর কর্মকর্তারা জানান, মসুল শহরে বড় ধরনের অভিযান চালানোর আগে আশেপাশের এলাকাগুলো দখল করতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এর আগে সোমবার সেনাবাহিনী গ্রামটি দখলের কথা বললেও একই দিন বিকেলে জঙ্গিদের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়ে পিছিয়ে আসতে বাধ্য হয়। 2 বছরের বেশি সময় ধরে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে রেখেছে আইএস।
লিবিয়ার ত্রিপোলি ভিত্তিক স্বঘোষিত সরকার পদত্যাগ করে জাতিসংঘ সমর্থিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। মঙ্গলবার দেশটির বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেয় তারা। স্বঘোষিত ন্যাশনাল সালভেশন সরকারের ওই বিবৃতিতে রক্তপাত এড়াতে এবং দেশের বৃহত্তর স্বার্থে তাদের মন্ত্রিসভা বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়। বিবিসি জানায়, ত্রিপোলির সরকারের বিলুপ্তির ফলে জাতিসংঘ সমর্থিত একটি ঐকমত্যের সরকার গঠনের লক্ষ্যে দেশটি বিভক্ত হয়ে পড়া পক্ষগুলোকে নিয়ন্ত্রণে আনার পথ সুগম হল। গত সপ্তাহে জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ ত্রিপোলিতে পৌঁছান। এরপর থেকেই তারা ত্রিপোলির একটি নৌঘাঁটিতে অবস্থান করছে। 2014 সালে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর লিবিয়ার নির্বাচিত সরকার ত্রিপোলি থেকে পূর্বাঞ্চলে পালিয়ে যায়। এরপর থেকেই ইসলামপন্থী সেখানকার নিয়ন্ত্রণ নেয় ন্যাশনাল সালভেশন সরকার। বাহরাইনের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত আন্দোলনকারী আলী আব্দুল গানির মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাজধানী মানামায় এই সংঘর্ষ হয়। আব্দুল গানির অন্ত্যেষ্টিক্রিয়ার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করা শুরু করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় আন্দোলনকারীরা চিৎকার করে বলতে থাকে, যে কোনো মূল্যে আব্দুল গানিকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পর গানিকে বাহরাইনের সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সোমবার তার মৃত্যু হয়। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। বাহরাইনের রাজপরিবারের একনায়কতান্ত্রিক শাসন থেকে বেরিয়ে গণতন্ত্র লাভের আশায় 2011 সাল থেকে দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। আজারবাইজানের বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড নালবান্ডিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি বলেন, এ অঞ্চলে চলমান সংকট সমাধানে তুরস্ক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন তিনি। এরই মধ্যে আজারবাইজানের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে সহিংসতা বন্ধে তুরস্ক, আজারবাইজান ও আর্মেনীয় প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় আলোচনা শুরুর বিষয়ে উদ্যোগ নিয়েছে তেহরান। জারিফ বলেন, পরমাণু চুক্তির মধ্যে দিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার যে অঙ্গীকার তারা করেছেন, সেই লক্ষ্যেই আঞ্চলিক বিভিন্ন সংঘাতের অবসানে কাজ করছেন তারা এবং এজন্য আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, নিউ ইয়র্কে ঘন্টায় ন্যূনতম মজুরি $15 করে বিল সই উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সব রাজ্যে মজুরি বাড়ানোর আশ্বাস হিলারির। পাকিস্তানের যৌথ তদন্ত দলকে ভারত ভ্রমণ করতে দেয়ায় নরেন্দ্র মোদীর সমালোচনা করেছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। পাঠানকোট হামলা ভারতের সাজানো নাটক। মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, শহীদদের অপমান করতে মোদী তাদের ভারতে আমন্ত্রণ করে এনেছিল। কংগ্রেসের বক্তব্য, দেশের নিরাপত্তার জন্য পাকিস্তান সবসময় বড় হুমকি, যা প্রধানমন্ত্রী ভুলে যাওয়া উচিত হয়নি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, পররাষ্ট্রনীতিতে এমন ব্যর্থতার জন্য মোদীকে ক্ষমা চাইতে হবে। তার দলের আরেক নেতা কপিল মিশ্রা মোদীকে আইএসআই এর এজেন্ট বলে আখ্যা দিয়েছেন। তবে মোদীর পক্ষ নিয়ে বিজেপি এসব সমালোচনার কড়া জবাব দিয়েছে। প্রধানমন্ত্রীকে এভাবে অপমানের জন্য উল্টা কেজরিওয়ালকে ক্ষমা চাইতে বলেছে বিজেপি। সমরাস্ত্র কেনায় ভারত সরকারের বড় অঙ্কের খরচকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল নাসির খান জানজুয়া এক সেমিনারে অভিযোগ করেছেন, এত বেশি সামরিক অস্ত্র মজুত করে ভারত এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। পাকিস্তানকে একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে দাবি করে তিনি আরো বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে পাকিস্তানের যে অবদান রয়েছে বিশ্ব সবসময় তা অস্বীকার করেছে। তিনি আরো বলেন, চীন বিরোধী নীতি নিয়ে চলায় পশ্চিমা নেতারা এখন ভারতকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু চীন কখনোই ওই অঞ্চলের জন্য হুমকি নয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গেল বছর ভারত সমরাস্ত্রে প্রায় $5,500 কোটি ব্যয় করেছে। অন্যদিকে পাকিস্তানের ব্যয় ছিল $950 কোটি।
উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা যায় এমন ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। ওই পরমাণু অস্ত্র কোরীয় উপদ্বীপের বাইরে জাপান, চীন এমনকি রাশিয়াতেও আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে তারা। গেল মাসে উত্তর কোরিয়া এই ক্ষুদ্রাকৃতির পরমাণু অস্ত্র তৈরির দাবি করলে তা প্রত্যাখ্যান করে দক্ষিণের পক্ষ থেকে বলা হয় এই সক্ষমতা অর্জন করা পিয়ংইয়ং এর পক্ষে সম্ভব নয়। তবে মঙ্গলবার সিওলের পক্ষ থেকে জানানো হয় উত্তর কোরিয়ার দাবি মিথ্যা নয়। পিয়ংইয়ং এই অস্ত্র ব্যবহার করলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করে সিওল। 우리군은 관련 상황을 면밀히 추적 감시하고 있으며 북한의 도발에 대한 만반의 대비태세. মধ্যপ্রাচ্যে বিশ্বের সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বাহরাইন সীমান্তে শুরু হওয়া এই মহড়ায় বিশ্বের 30টির বেশি দেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে অবস্থিত বলেও জানায় তারা। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড আয়োজিত ইন্টারন্যাশনাল মাইন কাউন্টার মেজর এক্সারসাইজ বা IMCMEX নামের এই মহড়া আগামী 26 এপ্রিল পর্যন্ত চলবে। বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল সহ জলদস্যু, সন্ত্রাসবাদ ও মাইন প্রসঙ্গে মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে সোমবার 5000 মার্কিন ও 4000 ফিলিপিন্সের সেনা সমন্বয়ে ফিলিপিন্স সীমান্তে আরেকটি নৌমহড়া শুরু করে যুক্তরাষ্ট্র। তবে এর মধ্যে দিয়ে দক্ষিণ চীন সাগরের বিরোধে বহিরাগতদের জড়িয়ে পড়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। Which will take place from 6th to 30th of May are unprecedented in their time frame. The group will gather in Bahrain for the International Mine Countermeasures exercise. রাশিয়া ন্যাশনাল গার্ড ফোর্সকে আরো উন্নত ও শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সোয়াত দল, রায়ট পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর সমন্বয়ে এই সম্মিলিত ও আধুনিক বাহিনী তৈরি হবে বলেও জানান তিনি। এরা জঙ্গিবাদ দমন ও মানব পাচার রোধে কাজ করবে বলে জানিয়েছেন রুশ গণমাধ্যম। নতুন এই ন্যাশনাল গার্ড ফোর্স তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আশা প্রকাশ করেন পুতিন। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র জানান এই বাহিনীর প্রধান হবে দেশের সুপ্রিম কমান্ডার ইন চিফ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় রাশিয়া প্রধান হুমকি বলে মন্তব্য পেন্টাগনের। মঙ্গলবার ওয়াশিংটনে এক সেমিনারে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার এই মন্তব্য করেন। রাশিয়া ছাড়া চীন, উত্তর কোরিয়া এবং ইরানকেও এ তালিকায় রেখেছেন তিনি। পাশাপাশি তার বক্তব্য, এসব হুমকি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে নতুনভাবে সাজাতে হবে। তিনি বলেন, গেল কয়েক বছরে মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপে যে পরিমাণ সামরিক শক্তি খরচ হয়েছে, দ্রুত তা কাটিয়ে না উঠলে রাশিয়ার মতো হুমকি মোকাবেলা করা সম্ভব হবে না। রাশিয়ার এগিয়ে যাওয়ার পেছনে তিনি মার্কিন দুর্বল পররাষ্ট্রনীতিকেই দুষেছেন। সেমিনারে এমন বক্তব্য দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথেও বৈঠক করেন তিনি। সেখানে মার্কিন সামরিক বাহিনীকে আধুনিকায়নের জন্য আলোচনা করেন অ্যাশটন। ফ্রান্সে শ্রম আইন সংস্কারের সরকারি উদ্যোগের বিরোধিতা করে ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে 130 জনকে আটক করেছে পুলিশ। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার প্যারিস সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। সরকার শ্রম আইন সংস্কারের সিদ্ধান্ত বাতিল না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। ফ্রান্সে গত কয়েকদিন ধরে সরকার বিরোধী চলমান আন্দোলন মঙ্গলবার সহিংস রূপ নেয়। এদিন শ্রম আইন সংস্কারে সরকারি উদ্যোগের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ র্যালির আয়োজন করে শত শত শিক্ষার্থী। এ সময় দাঙ্গা পুলিশ বিক্ষোভে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ার পাশাপাশি শতাধিক বিক্ষোভকারীকে আটক করে। বিক্ষোভকারীরা আগ্রাসী আচরণ করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একই দিন প্যারিসের প্যালে দ লা বাস্তিল এলাকায় ট্রেড ইউনিয়নের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়ে প্রত্যেকের চাকরির নিরাপত্তা দিতে সরকারের প্রতি দাবি জানায়। যারা তাদের চাকরি নিয়ে শঙ্কার মধ্যে আছে তাদের উদ্যোগেই এই বিক্ষোভ কর্মসূচি। স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে। আমরা প্রস্তাবিত শ্রম আইন চাই না, বরং আমরা এমন আইন চাই যা আমাদের চাকরির নিরাপত্তা দিবে। আমরা
আমরা শুধু আমাদের উদ্বেগের কথা তুলে ধরতে এখানে আসিনি। প্রস্তাবিত আইনের বিরুদ্ধে একটি সম্মিলিত আন্দোলন গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য। এটি কার্যকর করলে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হবে। গত মার্চে বেকারত্ব দূর করতে ফরাসি শ্রমমন্ত্রী বিদ্যমান শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের সপ্তাহ পিছু ওভারটাইমের পরিমাণ ও এর পারিশ্রমিক কমিয়ে আনার প্রস্তাব দেন। সরকার বলছে এই সংস্কারের ফলে নতুন শ্রমিক নিয়োগ দেয়া সম্ভব হবে। বর্তমান নিয়ম অনুসারে ওভারটাইমে মূল বেতনের 25% টাকা বাড়তি প্রদানের নিয়ম থাকলেও প্রস্তাবিত আইনে ওভারটাইম সপ্তাহে 35 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। ওভারটাইম 35 ঘন্টার বেশি হলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য পারিশ্রমিক 25% থেকে কমিয়ে 10% হিসেবে বাড়তি প্রদানের প্রস্তাব করা হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। নিউ ইয়র্কে ন্যূনতম মজুরি ঘন্টায় $15 করার সিদ্ধান্ত আইনে পরিণত হয়েছে। সোমবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন গভর্নর অ্যান্ড্রু কুমো। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এই আইনের প্রতি সমর্থন জানিয়ে ডেমোক্র্যাট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে সব রাজ্যে ন্যূনতম মজুরি বাড়ানোর ব্যবস্থা নেবেন তিনি। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জীবিকা নির্বাহের ব্যয় মেটাতে একাধিক চাকরি করতে বাধ্য হন নিউ ইয়র্কের প্রায় 1 কোটি কর্মজীবী। রাজ্যের উৎপাদনশীলতা শতকরা 75% বৃদ্ধির বিপরীতে শ্রমিকদের মজুরির বেলায় তা বেড়েছে মাত্র শতকরা 9%। তাই ঘন্টা প্রতি সর্বনিম্ন মজুরি $15 এবং বছরে 12 সপ্তাহের বেতন সহ ছুটির দাবি ছিল দীর্ঘদিনের। গত সপ্তাহে নিউ ইয়র্ক স্টেট সিনেটে এ সংক্রান্ত বিল পাশের 4 দিন পর ঘন্টায় ন্যূনতম মজুরি $15 করার সিদ্ধান্তটি সোমবার গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হলো। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। গভর্নর কুমো আজকে এটা সাইন করেছেন। আমরা প্রবাসী বাংলাদেশিরা এতে আনন্দিত, উৎফুল্লিত। লেবারদের, আমাদের শ্রমিকদের $15 আওয়ারের যে ঘোষণা দিয়েছেন কুমো, আমরা তাকে অভিনন্দন জানাই। $15 পার আওয়ার যে আইনে পরিণত করেছেন, এটা একটা রেকর্ড হয়েছে, বিশ্ব রেকর্ড করেছে নিউ ইয়র্ক স্টেট, এবং এইটাই অন্যান্য স্টেট ফলো করে বলে আমরা বিশ্বাস করি। এই আইন আর্থসামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্কের শ্রমিকদের এক সমাবেশে অংশ নিয়ে এই আইনের প্রতি নিজের সমর্থন জানান ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। কর্মজীবীদের বেতন বৃদ্ধিতে যে বন্ধ্যাত্ব চলছে তা মধ্যবিত্ত কর্মজীবী মানুষের উন্নত জীবনের স্বপ্নকে অনিশ্চিত করে তুলছে। সন্তানের লেখাপড়া, বাসস্থান, কর পরিশোধ সবই তাদের কাছে এখন বাড়তি বোঝায় পরিণত হয়েছে। এখন থেকে অন্তত নিউ ইয়র্কে এটা আর চলবে না। ন্যূনতম মজুরি নাকি অনেক বেশি হয়ে গেছে। রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য আমেরিকার সম্মানহানি করছে। হোয়াইট হাউসে গেলে নিউ ইয়র্কের মতো যুক্তরাষ্ট্রের সব রাজ্যে ন্যূনতম মজুরি বাড়ানোর উদ্যোগ নেব। প্রসূতি ও কর্মজীবী মায়েরা যেন বেতন সহ পর্যাপ্ত ছুটি পেতে পারেন তাও নিশ্চিত করব আমরা। নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অব লেবারের তথ্য অনুযায়ী ন্যূনতম মজুরি বৃদ্ধির এই আইন পাশ হওয়ায় উপকৃত হবেন রাজ্যের 23 লাখ কর্মজীবী মানুষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় 3 পুলিশ সদস্য সহ 4 জন নিহত ও 1 জন আহত হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, মঙ্গলবার বিকেলে উত্তরাঞ্চলীয় প্রদেশটির বনসগাঁও থেকে গোরখপুর যাওয়ার পথে পুলিশের একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাশের 25 ফুট নিচে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভ্যানটির সামনের চাকা বিস্ফোরিত হলে সেটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 2 আসামিকে নিয়ে পুলিশ বনসগাঁও আদালত থেকে গোরখপুর যাচ্ছিল। আদালত আহত অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির সরকারি হিসেব মতে প্রতি 3.5 মিনিটে একজন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশের কয়লা খনি ধসে 6 জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে এখনো 4 শ্রমিক কয়লা খনিতে আটকে আছে। শহর কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় প্রায় 19 জন শ্রমিক খনিতে কাজ করছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়নি। খনিতে ধসের পর 15 মিটার গর্ত খুঁড়ে 9 শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনো আটকে আছে কয়েকজন। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ধসে পড়া খনির প্রধান কর্মকর্তা এবং প্রধান প্রকৌশলীকে গ্রেফতার করেছে চীনা পুলিশ। সরাসরি সম্প্রচারের সময় 2 পথচারীর আক্রমণের শিকার হয়েছেন ইতালির একটি টেলিভিশন চ্যানেলের এক নারী সাংবাদিক।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ ঘটনা ঘটে। রাশিয়ার গণমাধ্যম আরটি জানায়, গিওভানা পাচেরি নামের ইতালির ওই নারী সাংবাদিক ব্রাসেলসের সাম্প্রতিক সহিংসতা নিয়ে সরাসরি প্রতিবেদন দেওয়ার সময় ক্যামেরা ভাঙচুর করতে শুরু করে এক পথচারী। এ সময় ওই হামলাকারী ক্যামেরাম্যানের উপরেও হামলে পড়ে। ওই সাংবাদিক প্রতিবেদন দ্রুত শেষ করতে চাইলেও তাতে বাধা দেয় আরেক পথচারী। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী সালাহ আবদেস সালাম সহ বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ব্রাসেলসের সঙ্গে যোগসূত্র পাওয়ার পর সাম্প্রতিক সময়ে গণমাধ্যম কর্মীরা ওই এলাকায় ভিড় করছেন। Ci stanno cacciando, quindi forse è meglio che ci andiamo in questo momento. Potete la tensione è evidentemente palpabile. মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজনকে হত্যা করার মামলায় আবারও নিজেকে নির্দোষ দাবি করলেন মুম্বাই সিনেমার অভিনেতা সালমান খান। বুধবার মুম্বাইয়ের সর্বোচ্চ আদালতের শুনানিতে তিনি দাবি করেছেন, দুর্ঘটনার সময় গাড়ি তিনি চালাচ্ছিলেন না, এমনকি তিনি মাতালও ছিলেন না। এই দাবি করে তিনি সুপ্রিম কোর্টে মুম্বাই সরকারের মামলা থেকে খালাসের প্রার্থনা করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পুলিশ ষড়যন্ত্র করে তাকে এই মামলায় ফাঁসিয়েছে। 2002 সালের 28 সেপ্টেম্বর রাতে মুম্বাইয়ে সালমান খানের গাড়ি চাপায় মারা যান একজন। এরপর গত বছর মে মাসে তাকে দোষী সাব্যস্ত করে 5 বছরের কারাদণ্ড দেয় ট্রায়াল কোর্ট। তবে তদন্তে ত্রুটির কথা জানিয়ে সুপ্রিম কোর্ট সে কারাদণ্ডাদেশ বাতিল করে। राजेश भाई कौन है? अरे कुछ नहीं होएगा अभी। चलो हाँ हाँ ठीक है हाथ कर रहे सुबह में এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। অর্থ পাচারের নথি প্রকাশে চাপের মুখে ক্ষমতাধর বিশ্বনেতারা, কঠোর আইন ও তদন্ত কমিটি গঠনের তোড়জোড় ওবামা নওয়াজের। ভুল তথ্য এসেছে বলে দাবি অমিতাভের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনে দলীয় প্রাইমারিতে ক্রুজ ও স্যান্ডার্সের চমক, ট্রাম্পের কড়া সমালোচনা ওবামার। তুরস্ক ইইউ চুক্তির মধ্যে ইউরোপমুখী অভিবাসীর ঢল অব্যাহত। শরণার্থী ফেরত পাঠানো শুরুর একদিন পরেই স্থগিত করল গ্রিস। এবং পরবর্তী সিরিয়ার শান্তি আলোচনায় কুর্দিদের অন্তর্ভুক্ত করার রুশ প্রস্তাবে পশ্চিমা বিশ্বের ভেটো, অগ্রগতির বিষয়ে আশাবাদী মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।